ক্লাস 12-এর ফিজিক্স ক্লাসে আগের দিন আমরা আলোর প্রতিফলন সম্বন্ধে আলোচনা করেছিলাম। আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যম দিয়ে যেতে যেতে তার গতিপথে কোনো অস্বচ্ছ মাধ্যম এসে হাজির হয়, তখন আলোর প্রতিফলন ঘটে, অর্থাৎ সেই দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলো প্রতিফলিত হয়ে আবার পূর্ব মাধ্যমে ফিরে আসে। কিন্তু একটা স্বচ্ছ মাধ্যম দিয়ে যেতে যেতে যদি সে অপর কোনো আলাদা ঘনত্ব বিশিষ্ট স্বচ্ছ মাধ্যম, মানে একটা স্বচ্ছ মাধ্যম দিয়ে যাচ্ছিল, তার গতিপথে আরও একটা স্বচ্ছ মাধ্যম এসে গেল, তখন কি করবে? তখন তো সে আর প্রতিফলিত হয়ে ফিরে আসবে না। স্বচ্ছ মাধ্যম যেহেতু, সে তো তখন তার মধ্যে প্রবেশ করবে। সেই মাধ্যমের মধ্যে প্রবেশ করার ফলে আলোর গতিবেগ পরিবর্তিত হয়ে যায়। গতিবেগ মানে কি? বেগের মান এবং অভিমুখ দুটোই পরিবর্তিত হয়ে যায়, মানও পরিবর্তিত হয়ে যায়, অভিমুখও পরিবর্তিত হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট। অর্থাৎ আলো যখন স্বচ্ছ থেকে অস্বচ্ছ মাধ্যমের ওপর আপতিত হয়, তখন আর ভেতরে যেতে পারে না, প্রতিফলন ঘটে। আর একটা মাধ্যম থেকে, স্বচ্ছ মাধ্যম থেকে আলাদা ঘনত্ব বিশিষ্ট আরেকটা স্বচ্ছ মাধ্যম, সেখানে যদি সে প্রবেশ করে, তবে তার গতিবেগের মান, অভিমুখ উভয়েরই পরিবর্তন ঘটে। এটাকে বলে প্রতিসরণ। প্রতিসরণ সম্বন্ধে আমাদের আরও নিচু ক্লাসে আমাদের কিন্তু সম্পূর্ণভাবে পড়ে আসা হয়ে গেছে। তবুও আমি এই ক্লাসে নতুন নতুন প্রচুর জিনিস জানবার আছে, সেইগুলোই আজকে আলোচনা করব। প্রথমত বলে রাখি, আলাদা ঘনত্ব বিশিষ্ট মাধ্যমে আলো প্রবেশ করছে, তার দুটো অপশান থাকতে পারে। একটা হলো বেশি ঘনত্বযুক্ত মাধ্যম থেকে কম ঘনত্বযুক্ত মাধ্যমে যাবে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করবে, লঘুতর মাধ্যমে প্রবেশ করবে, অথবা লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করবে। মানে যখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আলো যাবে, তখন প্রতিসৃত আলোক রশ্মি তার অরিজিনাল গতিপথ থেকে অভিলম্ব থেকে আরও দূরে সরে যায়, এবং সেটা দেখা যাচ্ছে সেকেন্ড ছবিটাতে, দেখো। এবং যখন কম ঘনত্ব বিশিষ্ট মাধ্যম থেকে বেশি ঘনত্ব বিশিষ্ট মাধ্যমে আলোর প্রতিসরণ ঘটবে, তখন প্রতিসৃত আলোক রশ্মিটি অভিলম্বের কাছে সরে আসবে। ফার্স্ট ছবিতে দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে কি হলো? ওই যে বললাম, গতিবেগের অভিমুখের পরিবর্তন হয়, এটা অভিমুখের পরিবর্তন হলো, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে সেই আলোর গতিবেগের মানেরও পরিবর্তন হয়েছে। প্রতিফলনের মতন আলোর প্রতিসরণও সূত্র মেনে চলে, দুটো সূত্র। প্রথম সূত্র কি বলল? আপতিত আলোক রশ্মি, প্রতিসৃত আলোক রশ্মি এবং ওই দুই মাধ্যমের বিভেদ তলের ওপর আপতন বিন্দুতে আঁকা অভিলম্ব, এরা সবাই একই তলে অবস্থান করে। আর দ্বিতীয় সূত্র যেটাকে আমরা বলি স্নেলের সূত্র, সেটা হলো বিশেষ একটা বর্ণের আলোকের জন্য, দেখো, বিশেষ একটা বর্ণের আলোক যেই বলে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু তার একটা রাশি ফিক্সড হয়ে গেল। সেটা কি বলো তো? ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। তো একটা পার্টিকুলার বর্ণের আলোকের জন্য বা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির আলোকের জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন দুটোর অনুপাত কনস্ট্যান্ট হয় দুটো পার্টিকুলার মাধ্যমের জন্য। অর্থাৎ সাইন আই বাই সাইন আর সবসময় কনস্ট্যান্ট হবে যদি দুটো মাধ্যম ফিক্সড থাকে, মানে যে মাধ্যম থেকে গিয়ে যে মাধ্যমে প্রবেশ করছে সেই মাধ্যম দুটো যদি ফিক্সড থাকে এবং আলোর কালার, বর্ণ যদি ফিক্সড থাকে, তাহলে সাইন আই বাই সাইন আর সবসময় কনস্ট্যান্ট হবে। আর এই অনুপাতটাকে আমরা কি বলি? আলোর প্রতিসরাঙ্ক, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক। কিভাবে প্রতিসরাঙ্কটাকে আমরা নির্ণয় করি? যে মাধ্যম থেকে আলো গিয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো, তাহলে সাইন আই বাই সাইন আর সেটা হচ্ছে
প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর একটা কথা মাথায় রেখো, এখানে কিন্তু আপতন কোণটা হয় প্রথম মাধ্যমে আর প্রতিসরণ কোণটা হয় দ্বিতীয় মাধ্যমে। তাহলে প্রতিসরাঙ্ক হচ্ছে সাইন আই বাই সাইন আর, অর্থাৎ প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এইবারে প্রথম মাধ্যম থেকে যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে, সেই প্রথম মাধ্যমটা যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয়, তাহলে এই বায়ু বা শূন্য মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের যে প্রতিসরাঙ্ক, সেটাকে আমরা বলি ওই পার্টিকুলার মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তাহলে দু রকম আছে, একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দুটোর মধ্যে তফাৎ কি? আলো একটা মাধ্যম থেকে গিয়ে আর একটা মাধ্যমে প্রবেশ করছে, তো তাহলে তার যা মিউটা বেরোচ্ছে সাইন আই বাই সাইন আর, সেটা হচ্ছে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক। এই ব্যাপারটা ক্লিয়ার? এই প্রথম মাধ্যমটা যদি ভ্যাকুয়াম বা এয়ার মিডিয়াম হয়, তাহলে এই মিউটাকে, সেকেন্ড মাধ্যমের যে মিউ, তাকে আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। আর প্রথম মাধ্যমটা যদি বায়ু বা ভ্যাকুয়াম ছাড়া অন্য যে কোনো মাধ্যম হয়, তাহলে এই প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের যে প্রতিসরাঙ্ক, সেটাকে আমি বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ওই যে বললাম সাপেক্ষে। পরম প্রতিসরাঙ্কটাও কিন্তু একটা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কিন্তু রিলেটিভ টু ভ্যাকুয়াম বা এয়ার, মানে শূন্য মাধ্যম সাপেক্ষে প্রতিসরাঙ্ক বা বায়ু মাধ্যম সাপেক্ষে প্রতিসরাঙ্ক, সেটাকে আমরা বলি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর প্রতিসরাঙ্ক শুধু যে সাইন আই এবং সাইন আর, অর্থাৎ আপতন কোণ ও প্রতিসরণ কোণের ওপর নির্ভর করে তা নয়। ওই যে বললাম না যে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করলে আলোর গতিবেগ পরিবর্তিত হয়ে যায়, এই আলোর গতিবেগের সঙ্গেও কিন্তু নির্ভর করে, বা বলতে পারি আমরা যে প্রতিসরাঙ্কের ওপর আলোর গতিবেগটা নির্ভর করে। মানে যখন এই যে আমরা লিখেছি না μ2 1 মানে হচ্ছে 1 মাধ্যম সাপেক্ষে 2 এর প্রতিসরাঙ্ক, সেটা হয় প্রথম মাধ্যমের গতিবেগ ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমের গতিবেগ। তাহলে পরম প্রতিসরাঙ্ক কি হবে? পরম প্রতিসরাঙ্ক মানে প্রথম মাধ্যমটা কে? এয়ার বা ভ্যাকুয়াম। সেখানে তো আলোর ভেলোসিটি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা স্মল সি দিয়ে ডিনোট করি। এবং যে মাধ্যমে ঢুকছে সেই মাধ্যমে তো যদি ভি হয় তার গতিবেগ, তাহলে আমরা লিখতে পারি পরম প্রতিসরাঙ্কটা কি? সি বাই ভি। সি তো সবসময় কনস্ট্যান্ট, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ভি হচ্ছে সেই পার্টিকুলার মাধ্যম যার পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করছি, সেই মাধ্যমে আলোর গতিবেগ। একটা অঙ্ক, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস ইজ 1.5। গ্লাস বা কাঁচের প্রতিসরাঙ্ক মানে কিন্তু এখানে পরম প্রতিসরাঙ্কই ধরে নিতে হবে, কারো সাপেক্ষে যেহেতু বলে দেয়নি, হচ্ছে 1.5। ইফ দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ যদি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, ফাইন্ড ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস। তাহলে কাঁচের মধ্যে আলোর বেগ নির্ণয় করো। ওই যে কাঁচের মিউ, সেটা হচ্ছে 1.5, মিউ মানে তো বা সি বাই ভি। এখানে মিউটা বলে দিয়েছে 1.5, সি এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু বের করতে হবে, একদম সিম্পল একটা অঙ্ক। তাহলে ভি = সি বাই মিউ করলাম, সি এর ভ্যালু বসালাম, মিউ এর ভ্যালু বসালাম। 3কে 1.5 দিয়ে ভাগ করলে 2 হয়ে যায়, আর 10⁸ থেকে যাচ্ছে, তার মানে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। কাঁচের মধ্যে আলোর গতিবেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা শুধুমাত্র আপতন কোণ প্রতিসরণ কোণ দিয়ে নয়, পার্টিকুলার মাধ্যমগুলোতে আলোর গতিবেগ দিয়েও আমরা প্রতিসরাঙ্ক নির্ণয় করতে পারি। আচ্ছা,
প্রতিসরণে যে প্রতিবিম্ব তৈরি হয় সেই প্রতিবিম্ব তৈরি হওয়ার ব্যাপার স্যাপার আমরা কিন্তু সবাই জানি। যেমন ধরো এই একটা ছবি রয়েছে না, এই জলের মধ্যে একদম নিচে ও একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্ট থেকে বিভিন্ন আলোক রশ্মিগুলো বাইরের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, বায়ু মাধ্যম ধরা যাক। তাহলে ও মাধ্যম থেকে ও পয়েন্ট থেকে একটা আলোক রশ্মি যে কিনা দুই মাধ্যমের বিভেদ তলে লম্বভাবে গিয়ে আপতিত হয়েছে এন পয়েন্টে, সে একদম লম্বভাবেই বেরিয়ে চলে যাচ্ছে, কোনো তার এদিক ওদিক ডিফ্লেকশন হচ্ছে না। আর ও বিন্দু থেকে পি পয়েন্টে একটা স্ল্যান্টিং রে গিয়ে আপতিত হয়েছে, সে আবার তখন বেঁকে যাবে আরও, কারণ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তো তখন সে আলোক রশ্মিটা আরও বেঁকে যাচ্ছে। এবারে এই আলোক রশ্মিটাকে আমি পেছন দিকে ডটেড লাইন দিয়ে বাড়িয়ে ওই দুটো আলোক রশ্মি যেখানে মিট করছে ওই বিন্দুটা হচ্ছে ও বিন্দুটার প্রতিবিম্ব। ঠিক আছে, এই হচ্ছে আমার ঘটনা। তখন আমার কি মনে হচ্ছে, যেন জলের তলায় যে বিন্দুটা রয়েছে সেটা অনেকটা ওপরে উঠে এসেছে, অর্থাৎ জলতল অগভীর মনে হচ্ছে, গভীরতা কম মনে হচ্ছে। এই পর্যন্ত আমরা ছোট ক্লাসে পড়ে এসেছিলাম। এখন আমরা কি করব, এই জলতল কতটা গভীর মনে হচ্ছে সেটার ক্যালকুলেশন করব। দেখো এখানে দেখতে পাচ্ছি তো আমরা কোনটা, যে ও থেকে পি পর্যন্ত যে আলোক রশ্মিটা গেছে সেই আলোক রশ্মিটার জন্য যেটা আই বা আপতন কোণ, সেই আপতন কোণটার ওই যে বাইরের দিকে যে আপতন কোণটা এঁকেছে আই বলে, ওটা হচ্ছে তার সঙ্গে ওটাও আই হচ্ছে। তাহলে ওইটা যদি আই হয়, এই পাশাপাশি দুখানা সমান্তরাল সরলরেখার ওই ডটেড লাইন এবং প্রতিসৃত আলোক রশ্মিটা মিলিয়ে ওটা হচ্ছে ছেদক। তাহলে যে কোণটা রয়েছে দেখো আই বিন্দুতে, সেটাও আই হবে একান্তর কোণ হওয়ার জন্য। সেটাও আই হবে একান্তর কোণ হওয়া যায়, একদম ঠিক। তাহলে এই কোণটা আই আমি পেয়ে গেলাম, অর্থাৎ এর মধ্যে যে মিউ এর ভ্যালুটা সাইন আই বাই সাইন আর, তো তাহলে সাইন আই কত হবে, সাইন আই হচ্ছে পিএন বাই আইপি, আইটা হচ্ছে প্রতিবিম্ব, পিএন বাই আইপি, ঠিক। আর সাইন আর হচ্ছে পিএন বাই ওপি, মিলে গেল। তার মানে এখান থেকে আসছে, হ্যাঁ এটা ওপি বাই আইপি মানে ও এন বাই আইএন, ঠিক। অর্থাৎ মিউয়ের যে ভ্যালুটা বা দুজনে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে ভ্যালুটা, সেটা হচ্ছে তার ওএনটা কি, ওএনটা হচ্ছে তার অরিজিনাল ডেপথ, আর আইএনটা কি, তার যেটা মনে হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ, সেটাও আবার মিউয়ের সঙ্গে সমান হচ্ছে। তাহলে রিয়েল ডেপথটা তো কনস্ট্যান্টই থাকছে, অর্থাৎ যত বেশি ভ্যালু হচ্ছে প্রতিসরাঙ্কের ভ্যালু যত বেশি হবে অ্যাপারেন্ট ডেপথটা কিন্তু তত কমবে। অর্থাৎ এগুলোর ওপর ডিপেন্ড করে, মানে এইভাবেও কিন্তু মিউয়ের ওপর ডিপেন্ড করে যে কতটা গভীর হবে বা কতটা গভীর হবে না। চলো সেটা একটা এক্সাম্পল দিয়ে দেখে নেওয়া যাক। A glass block 3 centimeter thick is placed over a stamp. একটা স্ট্যাম্পের ওপরে একটা 3 সেন্টিমিটারের চওড়া একটা বা পুরু গ্লাসের মানে কাঁচের ব্লক একটা রাখা আছে। ক্যালকুলেট দ্য হাইট থ্রু হুইচ দ্য ইমেজ অফ দ্য স্ট্যাম্প ইজ রেজড। আচ্ছা, বলছে যে ওই স্ট্যাম্পের ইমেজটা, প্রতিবিম্বটা তো উঠে এসেছে বলে মনে হচ্ছে, কতটা উঠে এসেছে নিচ থেকে সেটা তোমায় ক্যালকুলেট করতে হবে। গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক বলে দিয়েছে 1.54। দেখো গ্লাসের যে প্রতিসরাঙ্ক 1.54, সেটা তো হচ্ছে আসল প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা, ঠিক আছে, রিয়েল ডেপথ ডিভাইডেড বাই অ্যাপারেন্ট ডেপথ। তাহলে 1.54 সেটা হলো রিয়েল ডেপথের জায়গায় আমি 3 বসালাম, কারণ কাঁচের ব্লকটা তো 3 সেন্টিমিটার পুরু, আর মিউয়ের জায়গায় বসালাম 1.54, সেখান থেকে অ্যাপারেন্ট ডেপথ বেরিয়ে গেল 1.94 সেন্টিমিটার। কিন্তু সেটা কেউ জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসা করেছে স্ট্যাম্পের প্রতিবিম্বটা কতটা উঠে এসেছে বলে মনে হচ্ছে। কতটা উঠে এসেছে মানে কি, প্রকৃত গভীরতা থেকে আপাত গভীরতা মাইনাস দাও, ততটাই তো চেঞ্জ হয়েছে। তাহলে প্রকৃত গভীরতা ছিল 3 সেন্টিমিটার, আর এখন আপাত গভীরতা হচ্ছে 1.94 সেন্টিমিটার, মাইনাস করো 1.06 সেন্টিমিটার। তাহলে দেখতে পেলাম কি যে কতটা প্রতিবিম্ব রেজড হবে, উঠে আসবে, সেটাও কিন্তু ওই মাধ্যমের
প্রতিসরাঙ্কের ওপর নির্ভরশীল। আচ্ছা, এইবারে এই যে গ্লাসের স্ল্যাব দিয়ে আলোকরশ্মি প্রতিসৃত হচ্ছে, এইখানে তার নেচারটা আমাদের একটু জানতে হবে। দেখো, এক ছবিতে একটা গ্লাসের স্ল্যাব আছে, তার মিউ এর ভ্যালু হচ্ছে মিউ জি, ঠিক আছে, থিকনেস টি বলে দিয়েছে। এ পয়েন্ট থেকে ই বিন্দু পর্যন্ত এই একটা আলোকরশ্মি এসে আপতিত হচ্ছে, ধরা যাক বাইরেটা বায়ু মাধ্যম মানে লঘু মাধ্যম। এইবারে সে যখন কাঁচের মধ্যে প্রবেশ করবে তখন সে অভিলম্বের দিকে খানিকটা সরে এসেছে, তাহলে ইএফ পর্যন্ত সে কাঁচের মধ্যে অগ্রসর হয়েছে। এইবারে এফ বিন্দু থেকে সে নির্গত হবে আবার বায়ু মাধ্যমে, অর্থাৎ এফ বিন্দুতে সে কিন্তু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ আবার সে অভিলম্ব থেকে দূরে সরে গিয়ে এফডি আলোকরশ্মি হিসেবে নির্গত হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এবারে এদের নেচারটাকে একটু পর্যালোচনা করতে হবে। ই বিন্দুতে আপতন কোণের মানটা ধরা হয়েছে আই, প্রতিসরণ কোণের মান ধরা হয়েছে আর, ঠিক আছে। আবার এফ বিন্দুতেও একটা প্রতিসরণ ঘটেছে, সেখানে যে আপতন কোণের ভ্যালু ধরা হয়েছে আর ড্যাশ, এবং প্রতিসরণ কোণ বা নির্গমন কোণ যেটা বেরিয়ে যাচ্ছে, তো সেই কোণটার ভ্যালু ধরা হয়েছে স্মল ই, ঠিক আছে। এবারে ই বিন্দুতে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে সাইন আই বাই সাইন আর। আবার এফ বিন্দুতে কাঁচ সাপেক্ষে বায়ুর যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে সাইন আর ড্যাশ বাই সাইন ই, কারণ আর ড্যাশটা তো এখানে আপতন কোণ, অসুবিধে নেই। এবারে আমরা কি জানি, এ মিউ জি হচ্ছে 1 বাই জি মিউ এ। আচ্ছা, এ মিউ জি বা জি মিউ এ এগুলো হচ্ছে লেখা হয় মিউ এর আগে যে বসে, যার সিম্বলটা বসে তার সাপেক্ষে, আর পরে যে বসে তার প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা জানি কি এ মিউ জি ইজ ইকুয়াল টু 1 বাই জি মিউ এ। তাহলে ভ্যালুটা বসাও, সেখান থেকে দেখতে পাচ্ছি ভ্যালু আসছে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু সাইন ই বাই সাইন আর ড্যাশ। এইবারে দেখো তো, দুটো অভিলম্ব পরস্পর, ওই যে N1 N2 আর N1 ড্যাশ N2 ড্যাশ ছবিতে যেটা রয়েছে, এরা তো দুটো অভিলম্ব এবং প্যারালাল গ্লাস, তার মানে এরা অভিলম্ব দুটোও নিজেরা প্যারালাল। এবং ওই ইএফ রশ্মি যেটা, ওটা ওদের ছেদক, তার মানে আর আর ড্যাশ একান্তর কোণ, অর্থাৎ পরস্পর সমান। তাহলে সাইন আই আর সাইন ই এরাও পরস্পর সমান, অর্থাৎ আই কোণ এবং ই কোণ এরাও পরস্পর সমান। আই কোণ আর ই কোণ পরস্পর সমান মানে এ ই রশ্মি এবং এফডি রশ্মি এরা পরস্পর সমান্তরাল। তাহলে দেখতে পাচ্ছি যে কোণে আপতিত হচ্ছে আপতিত রশ্মি নির্গমন করার সময় নির্গত আলোক রশ্মিও সেই কোণেই বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। আর একটা কথা দেখো, ছবিতে একটা ডটেড লাইন দিয়ে একটা পথ বোঝানো আছে, ওইটা হচ্ছে যদি কাঁচের স্ল্যাবটা না থাকতো তাহলে ই আলোক রশ্মিটা কোনো দিকে না বেঁকে স্ট্রেট ওই পথে বেরিয়ে যেত, কিন্তু কাঁচটা থাকার ফলে তার ওই ই থেকে এফ পর্যন্ত সরে এসে তারপরে এফডি হয়ে বেরিয়েছে, তো একটুখানি ওর সরণ ঘটেছে। তাহলে অরিজিনাল পাথ এবং এখন সে যে পথে বেরোচ্ছে তার মধ্যে যে দূরত্বের পার্থক্য, সেটাকে বলা হয় পার্শ্বীয় সরণ বা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে একটা প্যারালাল গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে আলো গেলে আপতিত আলোক রশ্মি এবং নির্গত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল হয়। এইবারে একটা স্পেশাল কেস ধরে নিলাম যে আলো ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমের দিকে প্রতিসৃত হচ্ছে। তিনটে ছবি আছে না, প্রথম ছবিতে আই কোণে আপতিত হয়েছে, সে যখন রেয়ার মিডিয়াম বা লঘুতর মাধ্যমে প্রতিসৃত হচ্ছে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, প্রতিসরণ কোণের মান হচ্ছে আর, এটা নিয়ে কোনো অসুবিধে নেই।
এইবারে আমি কি করলাম, আই এর মানটা ক্রমশ ডেন্সার মিডিয়ামে আই এর মানটা ক্রমশ বর্ধিত করতে থাকলাম। বৃদ্ধি করতে করতে একটা পার্টিকুলার ভ্যালু আসবে। আচ্ছা, যত আমি আই এর ভ্যালুটা বৃদ্ধি করছি আর এর ভ্যালুও তো তত বৃদ্ধি পাবে, কারণ একটা পার্টিকুলার আলোক রশ্মির জন্য দুটো মিডিয়ামের জন্য মিডিয়াম দুটো যদি ফিক্সড থাকে তাহলে সাইন আই বাই সাইন আর তো ফিক্সড। তাহলে আই এর ভ্যালুও যদি বৃদ্ধি করি আর এর ভ্যালুও ওখানে বৃদ্ধি পাবে, অর্থাৎ রশ্মিটা অভিলম্ব থেকে ক্রমশ দূরে সরতে থাকবে। এইবারে ডেন্সার মিডিয়ামে আই এর একটা পার্টিকুলার ভ্যালু পাবো, সেকেন্ড ছবিটা, যে ভ্যালুর জন্য প্রতিসৃত আলোক রশ্মিটা দুই মাধ্যমের বিভেদতল ঘেঁষে অগ্রসর হবে, অর্থাৎ আর এর ভ্যালুটা হবে 90 ডিগ্রি। এই ডেন্সার মিডিয়ামে আই এর এই পার্টিকুলার ভ্যালুটাকে বলা হয় ওই পার্টিকুলার দুই মাধ্যমের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। সংকট কোণ, কিসের সংকট? তার মানে একটা ট্রানজিশনাল জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। কিসের সংকট দেখা যাক, সেটা হচ্ছে থার্ড ছবিতে। আমি আই এর ভ্যালু ওই সংকট কোণ অপেক্ষা আবার বৃদ্ধি করলাম। যেই বৃদ্ধি করলাম, এই প্রতিসৃত রশ্মির তো আর ওদিকে যাওয়ার কোনো জায়গা নেই, তাকে তো আরও বৃদ্ধি পেতে হবে। তখন একটা অদ্ভুত ব্যাপার দেখা যায় যে কোনো প্রতিসরণ ঘটে না। যে পরিমাণ লাইট এনার্জি আমি আপতন বিন্দুতে আপতিত করেছিলাম তার 100% লাইট এনার্জি আবার প্রতিফলিত হয়ে এই ডেন্সার মিডিয়ামেই ফিরে আসে। এই ঘটনাটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। রিফ্র্যাকশন নয় কিন্তু, রিফ্লেকশন। এক ফোঁটাও রিফ্র্যাক্টেড হয় না, 100% টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার শর্ত কি কি? দুটো। একটা হচ্ছে প্রথম ছবি, যে আলোকে যেতে হবে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে। আর দ্বিতীয় শর্ত, দ্বিতীয় ছবি, আলোকে হতে হবে, দ্বিতীয় এবং তৃতীয় ছবি, আলোর যে আপতিত, যে কোণে আপতিত হতে হবে সেটা তার দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। এই গেল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে দেখো, যখন সংকট কোণটার যা ভ্যালু, সেটা তো সংকট কোণটা তো হচ্ছে অ্যাকচুয়ালি আপতন কোণ, ডেন্সার মিডিয়ামে আছে। আর যে মাধ্যমে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু আরটা হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 হচ্ছে 1। তার মানে ওই যে মাধ্যমটা, সেই মাধ্যমটা প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের, অর্থাৎ সাইন আই বাই সাইন আর, সেটা হচ্ছে মিউ কার প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের। কিন্তু আমরা যদি ডেন্সার মিডিয়ামের মিউটা জানতে চাই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, সেটা তখন হবে দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের, অর্থাৎ 1 বাই সাইন থিটা সি, তাই না? সাইন আরটা তখন তো 1 হয়ে যাচ্ছে, আর এর ভ্যালুটা 90 ডিগ্রি, তাহলে 1 বাই সাইন থিটা সি। তাহলে মিউ, ডেন্সার মিডিয়ামের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার সাথে সংকট কোণের রিলেশন হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু 1 বাই সাইন অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সেটা নিয়ে একটা অঙ্ক রয়েছে। ফাইন্ড দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম হুজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। দেখো, তার মানে কোন মিডিয়ামটার কথা বলা হয়েছে? যে মিডিয়ামে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তার মানে ডেন্সার মিডিয়ামটা। যদি লাইটার মিডিয়ামে হতো তাহলে কিন্তু মিউ ইজ ইকুয়াল টু শুধুমাত্র সাইন থিটা সি, কিন্তু যেহেতু ডেন্সার মিডিয়ামের কথা বলা হয়েছে, প্রথম মাধ্যমটার কথা, 1 বাই সাইন থিটা সি। তাহলে বলেছে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু 40 ডিগ্রি, তোমাকে সেই মিডিয়ামের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে বলেছে। ব্যাস, মিউ ইজ ইকুয়াল টু 1 বাই সাইন 40। সাইন 40-র ভ্যালু আসে দেখে নেবে 0.65, তার মানে মিউ এর ভ্যালু বেরোলো 1.6, এটাই অ্যান্সার। এবারে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট বা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কতগুলো এক্সাম্পল। প্রথমে হিরে কেন চকচক করে সেই ব্যাপারে। দেখো, হিরের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সেটা হচ্ছে 23 ডিগ্রি, খুবই কম। হিরে থেকে যখন মানে হিরের মধ্যে থেকে যখন লাইটটা প্রত্যেকটা অতগুলো তলে কাটা হয়, তো হিরের কাটিংয়ের ব্যাপার আছে, সেরকমভাবে যদি কাটিং না করতে পারা যায় হিরে কোনো দিনও চকচক করবে না। একমাত্র ঠিকঠাকভাবে কাটা হিরেই কিন্তু চকচক করে।
সে ঠিকঠাকভাবে কাটা হিরে মানে কি, লাইট যখন হিরের প্রত্যেকটা তলে গিয়ে পড়ে তখন সে সংকট কোণ অপেক্ষা বেশি কোণে গিয়ে আপতিত হয়, ফলে সেখান থেকে আলোর পূর্ণ প্রতিফলন আসে, অর্থাৎ সম্পূর্ণ লাইটটাই আমার চোখে চলে আসে। লাইট বেশি আসলেই জিনিসটা ঝকঝক করবে, সেই জন্য হিরে ঝকঝক করে। তারপরে মিরেজ, মরীচিকা। মরীচিকা বললেই ডেজার্টের কথা মনে হয় তো, রাস্তাঘাটেও কিন্তু মরীচিকা দেখা যাবে। খুব গ্রীষ্মকালে মোটামুটি ধরো দুপুরের দিকে যদি হাইওয়েতে যাওয়া যায় না, একটু দূরেই মনে হবে যেন জল রয়েছে, জল পড়ে রয়েছে, যেই সামনে গেলাম সঙ্গে সঙ্গে দেখা যাবে জল নেই, আসলে ওটা মরীচিকা দেখেছিলাম। ওটা কি হয়েছিল, গরমকালে কি হয়, যত মানে মাটির সংস্পর্শে থাকা বায়ু স্তরগুলো সেগুলো হালকা হয়ে ওপর দিকে উঠে যায়, ফলে নিচের দিকে কিন্তু লঘু মাধ্যম, ওপর দিকে ঘন মাধ্যমের সৃষ্টি হয়। তাই যত আলোটা ওপর দিক থেকে আসছে তো সূর্যের আলো, তত প্রতিটি লেয়ার বাই লেয়ার ও ক্রমশ ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিশ্রুত হতে হতে আসছে। ওই একটা লেয়ার যখন আসবে প্রতিসরণ হওয়ার সময় দুই লেয়ারের বিভেদ তলের মধ্যে দুই লেয়ারের সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হবে, তখন সে আর প্রতিসৃত না হয়ে উল্টো দিকে এসে চলে আসবে ইন্টারনাল রিফ্লেকশন হয়ে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে। সেই আলো যদি আমার চোখে এসে পড়ে তাহলে আমি একটা উল্টো প্রতিবিম্ব দেখব, এবং আমি এবং সেই জায়গাটার মধ্যে যে বায়ু স্তরগুলো কন্টিনিউয়াস তাদের ডেন্সিটি চেঞ্জ হচ্ছে, ফলে সেই জায়গা, সেই মিরেজটা মানে সেই ইমেজটা আমি কাঁপতে দেখব। কাঁপতে দেখা মানেই আমার মনে একটা ফিলিংস আসবে যে ওখানে জল রয়েছে, জলেতে ছায়াটা পড়ছে, সে জলের ছায়া পড়লে যেরকম কাঁপে, এটা হচ্ছে মিরেজ। আর ডেজার্টেও সেম ব্যাপার ঘটে। আর একটা জিনিস টোটাল ইন্টারনাল রিফ্লেকশনকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের বাইরের দিকে একটা ক্ল্যাডিং থাকে, আলোটা যখন ফাইবারের মধ্যে দিয়ে অগ্রসর হওয়ার জন্য ওই ক্ল্যাডিংয়ের গায়ে ধাক্কা খায়, তখন সম্পূর্ণভাবে মানে তাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি কোণে গিয়ে পড়ে, অর্থাৎ কোনো জিনিসই আর শোষিত হয় না বা বাইরের দিকে বেরিয়ে যায় না, পুরো আলোটাই আবার সে ফিরে এসে উল্টো দিকের ক্ল্যাডিংয়ের গায়ে ধাক্কা পায়, আবার সেখান থেকে উল্টো দিকে, মানে এরকম ভি হতে হতে সে টোটাল ইন্টারনালি রিফ্লেক্টেড হতে হতে আর এক প্রান্তে এসে পৌঁছয়। অর্থাৎ অপটিক্যাল ফাইবারের মধ্যে আমরা যে পরিমাণ আলো এক প্রান্ত থেকে প্রবেশ করাই, অলমোস্ট সেই পরিমাণ আলোই বা অন্যান্য কোনো জিনিসের থেকে অনেক বেশি পরিমাণ লাইট এনার্জি আর এক প্রান্ত থেকে আমরা রিসিভ করতে পারি। তো এইগুলো গেল আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কিছু উদাহরণ। আজকের আমরা আলোর প্রতিসরণ সম্বন্ধে কিছুটা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আরও অন্যান্য টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ হলো।